বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম ফিল করতে হয়। আপনারা যদি এইভাবে ফর্ম ফিল করেন তাহলে আপনাদের ফর্ম বাতিল হবে না, আপনারা কিন্তু এই কার্ডটি পেয়ে যাবেন। এখানে আমি যেটা দেখাচ্ছি 70 বছরের উপরে বয়স্করা কিভাবে আবেদন করবেন, এবং সেই সঙ্গে এই ফর্মের মধ্যেই আমি দেখিয়ে দেবো যে কীভাবে 70 বছরের নিচে যারা রয়েছেন তারা কিভাবে আবেদন করতে পারবেন। একই রকম ফর্ম, কোনো রকম চেঞ্জ নেই, সামান্য একটু চেঞ্জ আছে। সেই যেখানে চেঞ্জ রয়েছে আমি কিন্তু সেখানে বলে দেবো যে কোথায় চেঞ্জ রয়েছে। একদম একই রকমই ফর্ম ফিল করতে হবে আপনাদের। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা সব জায়গায় চলবে এবং গুরুত্বপূর্ণ যে হসপিটালগুলো রয়েছে, নার্সিংহোম, সব জায়গায় কিন্তু এই কার্ডের ফ্যাসিলিটি আপনারা পাবেন। তাই এই কার্ডটি যারা পাওয়ার যোগ্য বা যাদের মধ্যে এই সম্ভাবনা রয়েছে সবাই আবেদন করবেন। যদি আপনারা কার্ডটি পান অবশ্যই আপনাদের পরিবারের জন্য খুবই উপকার হবে। তা আপনারা দেখুন যে এখানে একটা ডেটের কথা বলা হয়েছে, ডেটটা আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ দিন, তারপরে মাস, তারপরে বছর। আবার হচ্ছে এখানে আধার নাম্বারটা কার দেবেন, এখানে কিন্তু আপনারা একটু ভালো করে জেনে নেবেন যে পরিবারের একজনকেই কিন্তু এই কার্ডটি দেওয়া হবে, অর্থাৎ একজনের নামে কার্ড হবে, কিন্তু পরিবারের সকল সদস্যই কিন্তু সেই কার্ডটি থেকে বেনিফিট পাবেন, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসার সুযোগটা পাবেন। অর্থাৎ যে পরিবারের হেড আপনারা সবসময় চেষ্টা করবেন তার নামটি এখানে দেওয়ার। আর যদি এরকম হয়ে থাকে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে, এবং তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এরকম ফর্ম ফিল আপ করবেন, যখন আশাকর্মীরা বাড়িতে আসবে ফর্ম নিয়ে তখন আপনারা তাদের থেকে জেনে নেবেন, বা বিষয়টা 2-1 দিনের মধ্যেই আমি ক্লিয়ার করে দেবো। আর আমি যতদূর জানি যে পরিবারে যেরকম আমাদের স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের হেডের নামে বা পরিবারের যে মহিলা প্রধান তার নামেই হতো, আপনারাও চেষ্টা করবেন এখানে সেরকমভাবেই পরিবারের প্রধানের নামটা দেওয়ার জন্য। পরিবারের প্রধানের ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, সই করাবেন, তাতে করে পরিবারের প্রধানের নাম থাকলে বাকি সকলেই কিন্তু সেই সুবিধা পেয়ে যাবেন। আধার নাম্বারটা এখানে পরিবারের প্রধানের দেবেন। অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে করছে, যার নামে হচ্ছে আবেদনটা, তার নামটা দিতে পারেন। প্রধানের নামে যদি না করেন তাহলে যার নামে করছেন তার নামটা দেবেন। আর তার রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডে আপনারা পেয়ে যাবেন, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। আর প্রত্যেকটা কিন্তু বড় অক্ষরে আপনারা লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন, ইংলিশেই লিখবেন। আর ক্যাটাগরি হচ্ছে আপনাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কথা বলা আছে, আপনাদের রেশন কার্ডেই লেখা আছে, আপনারা সেটা দেখে যার যেটা সেটাতে টিক দিয়ে দেবেন। এবার হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন অবশ্যই আধার লিঙ্ক থাকে, আর যদি না থাকে আপনারা অবশ্যই আগে করিয়ে নেন। আধার লিঙ্ক 30 টাকায় কিন্তু আধার লিঙ্ক করানো যায়, যার এলাকায় যেরকম নেয় আর কি। আর জেন্ডার, এখানে পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল, আদার্স হলে আদার্সে দেবেন। ডেট অফ বার্থটা এখানে লিখবেন, প্রথমে হচ্ছে দিন, তারপরে মাস, তারপরে হচ্ছে সাল। ফুল অ্যাড্রেস দেখেন এখানে লেখা হয়েছে হাউস নাম্বারটা আপনারা প্রথমে দেবেন। এই হাউস নাম্বারটা আপনারা কোথায় পাবেন, আপনাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে দেখবেন হাউস নাম্বার, অথবা আপনাদের আই কার্ডের পেছনের দিকে দেখবেন হাউস নাম্বারটা লেখা রয়েছে, আপনারা ওখান থেকে কিন্তু লিখে নিতে পারবেন। আর স্ট্রিট, আপনাদের এলাকার যে রাস্তা সেই রাস্তার নামটা দেবেন, তারপরে গ্রামের নামটা দেবেন, যদি শহর এলাকা হয় তাহলে ওয়ার্ডের নাম দেবেন। আর এখানে পিএস নাম্বারটা, অর্থাৎ পুলিশ স্টেশনের নামটাও লিখে দেবেন। আর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা ক্যাপিটালে লিখবেন, সবগুলোই ক্যাপিটালে লিখবেন। আর ব্লক অথবা যদি আরবান শহর এলাকা হয় যে পৌরসভা, তাহলে পৌরসভার নাম, আর যদি ব্লক হয় ব্লক অর্থাৎ বিডিও অফিসের নামটা লিখে দেবেন। আর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনাদের পঞ্চায়েতের নাম, আর যদি শহর এলাকা হয় তাহলে ওয়ার্ডের নাম লিখবেন। আর হচ্ছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ যদি আপনারা অন্য কারো নামে অ্যাপ্লিকেশনটা করে থাকেন অ্যাপ্লিকেশনটা, তাহলে এখানে তো তার নাম হচ্ছে, আর এখানে হচ্ছে ফ্যামিলি হেডের নাম। আর যদি এখানেও আপনি সেই একই নামে দিতে চান, অর্থাৎ এখানে যার নাম দিয়েছেন সেই যদি পরিবারের হেড হয়, তাহলে এখানেও সেই একই নামটা হবে, ফ্যামিলি হেডের নাম লিখবেন। আর টোটাল ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ কতজন পরিবারের সদস্য রয়েছেন তাদের সংখ্যাটা এখানে দেবেন। আর প্যান নাম্বারটা, অর্থাৎ যে আবেদন করছে তার প্যান নাম্বারটা এখানে দিতে হবে কিন্তু। আর যদি আশাকর্মীরা বলে থাকে যে এখানে পরিবারের হেডের প্যান নাম্বার হবে, তাহলে পরিবারের হেডের প্যান নাম্বারটা দেবেন। আমার যতদূর মনে হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টের প্যান নাম্বারটা এখানে দিতে হবে। আর এপিক নাম্বার, এখানে হচ্ছে ইলেকট্রাল ডিটেলস, এখানে যে 70 বছরের নিচে যে আবেদনকারী সেখানে একটু তারা চেঞ্জ রয়েছে, সেটা 18 বছরের উপরে বয়স্ক তাদের ভোট আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে, এবং থাকলে তাদের এপিক নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার সব লিখতে বলা হয়েছে। এখানে যেটা লেখা আছে আমি সেই অনুযায়ী বলছি, এগুলোই আপনাদের কিন্তু লিখতে হবে। এপিক নাম্বার অর্থাৎ তার যে ভোটের কার্ডের নাম্বার, সেই কার্ডের নাম্বারটা লিখে দেবেন ভোটার কার্ড দেখে, অথবা ভোটার লিস্ট দেখে লিখলে সব থেকে ভালো হয়। এসআইআর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টেই কিন্তু সঠিকটা থাকবে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যখন আমার যখন ভাপের ডিউটি ছিল, অর্থাৎ বিএলওর ডিউটি ছিল, তখন আমি যখন ভোটের কেন্দ্রে ছিলাম তখন দেখেছি যে একজনের এপিক নাম্বার আলাদা, কিন্তু তাদের ভোটার লিস্টে নাম আলাদা, মানে এপিক নাম্বার আলাদা, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাই সবসময় আপনারা ভোটার লিস্টের যে এপিক নাম্বার ওটাই কিন্তু ঠিক, ওটা দেখেই করবেন। আর যাদের এরকম ভুল আছে তারা কিন্তু এপিকটা চেঞ্জ করে নেবেন। আর এসি নাম্বার, অর্থাৎ যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে নাম্বার এবং নাম সেটা লিখে দেবেন। এসি নাম্বার অর্থাৎ আমাদের এখানে যেরকম 95, আপনারা সেরকম পাবেন 95 বনগাঁ উত্তর, আপনাদের যার যেরকম এসি নাম্বার সেটা লিখে দেবেন। আর হচ্ছে পার্ট নাম্বার, অর্থাৎ আপনার প্রত্যেকের গ্রামের একটা করে পার্ট নাম্বার হয়, যার যেরকম সেই পার্ট নাম্বারটা লিখবেন 50, 51 বা যার যেটা হয়। সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার নামটা কোথায় আছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে।
ভোটার লিস্ট দেখে আপনারা পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে সেই স্বাস্থ্যসাথীর ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যে 17 সংখ্যার যে একটা নাম্বার থাকে বা 16 সংখ্যার, সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে পরপর ওই কার্ডটা দেখে লিখে দেবেন। এবার রিসিপ্ট এটা হচ্ছে আপনাকে দিয়ে দেবে, এটা যদি 70 বছরের বেশি বয়স্ক হয় তাদের ক্ষেত্রে, আর যারা 70 বছরের কম তাদের ক্ষেত্রে একটু এখানে চেঞ্জ রয়েছে। এখানে 2 ধরনের মানুষদের জন্য ফর্মের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফর রুরাল আর একটা হচ্ছে ফর আরবান, অর্থাৎ গ্রামের লোকেদের মধ্যে কী কী ক্রাইটেরিয়া ফিল করলে পূরণ করলে তারা এলিজিবল হবে এই কার্ডের জন্য তাদের ক্ষেত্রে, অর্থাৎ গ্রামের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যদি তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে একটি বা দুটির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তারা এই কার্ডটি পাওয়ার যোগ্য হবে। এবং শহরের ক্ষেত্রে মানুষদের ক্ষেত্রে কিছু আইটেম বা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, তারা যদি সেটা ফুলফিল করতে পারে বা 2-1টা এর মধ্যে যদি তারা ফুলফিল করতে পারে বা একটাও যদি এর মধ্যে তারা থাকে, অর্থাৎ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি তাদের একটাও থাকে তাহলে কিন্তু তারা এই কার্ডটি পাওয়ার যোগ্য। যাই হোক, আমি গ্রামের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে সেগুলো পরপর বলছি। প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার কি একটার বেশি বা একটা কাঁচা দেয়ালযুক্ত একটা রুমের ঘর আছে কি না, অর্থাৎ একটাই যদি রুম হয় এবং সেটা কাঁচা দেয়ালযুক্ত হয়, সেটা যদি হয়ে থাকে তারা আপনারা হ্যাঁ দেবেন, হ্যাঁতে টিক দেবেন, যদি না হয়ে থাকে না টিক দেবেন। পরের অপশানে দেখেন রয়েছে যে আপনাদের বাড়িতে কি 16 থেকে 59 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক মানুষ আছে কি নেই, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না দেবেন। পরে এইটাই আবার ঘুরিয়ে দিয়েছে যে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ পরিবারের প্রধান মহিলাযুক্ত পরিবারে মহিলা প্রধানযুক্ত পরিবারে কোনো 16 থেকে 59 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আছে কি না, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না, একটু ঘুরিয়ে বলা হয়েছে, তবুও আপনারা একটু বুঝে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 16 থেকে 59 বছরের প্রাপ্তবয়স্ক লোক থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। 2-1টা ফ্যামিলিতে এরকম হতে পারে যে 16 থেকে 59 বছরের কোনো পুরুষ মানুষই সেই পরিবারে নেই, সেক্ষেত্রে তারা নাতে টিক দেবে। আর ডিসেবল মেম্বার অ্যান্ড নো এবেল বডিড অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ যদি কোনো প্রতিবন্ধী পরিবারে থাকে কিনা বা তারা উপার্জন অক্ষম হয় কিনা, সেটা তারা এখানে যদি হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় না, অর্থাৎ যারা ডিসেবল প্রতিবন্ধী এবং তারা উপার্জনে অক্ষম সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। SC/ST হাউসহোল্ড, অর্থাৎ তারা SC/STর মধ্যে পড়ে কিনা, যদি হয় তাহলে হ্যাঁ, না থাকলে না। তাদের কার্ড আছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। SC আপনি হতেই পারেন, কিন্তু কার্ড না থাকলে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কার্ড কিন্তু আপনার লাগবে। ল্যান্ডলেস হাউসহোল্ডস ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ তাদের জমি জায়গা নেই, তারা বিভিন্ন দিন আনা দিন খায়, পার্ট টাইম কাজ করে বা এরকম ক্যাজুয়াল লেবারের কাজ করে কিনা, যদি এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে পরিবারের সদস্য তাহলে এই হ্যাঁতে টিক দেবেন, আর যদি না হয় নাতে টিক দেবেন। আর ডিস্টিটিউট আর লিভিং অন অ্যালামস, অর্থাৎ তার পরিবারটা কি ভিক্ষাবৃত্তি বা দানের উপর পরিবারটা চলে, অর্থাৎ কারুর দান দয়ার মাধ্যমে বা ভিক্ষার উপর নির্ভরশীল হয়ে কি পরিবারটা চলে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। আর ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলি, অর্থাৎ তারা কি সাফাই করবে কিনা, আমি দেখেন বাংলাও লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যদি এরকম হয়ে থাকে সাফাই কর্মীর কাজ করে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। আর হচ্ছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ তারা কি পরিবারটা কি উপজাতি বা আদিবাসী গোষ্ঠীর মধ্যে পড়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। আর লিগাল রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ চুক্তিভিত্তিক শ্রমিক কিনা তারা, তাহলে সেই যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবে, না হলে না। এটা গেল হচ্ছে গ্রামের মানুষের কিছু ক্রাইটেরিয়া। আরবানের ক্ষেত্রে অর্থাৎ তাদের কী কী ক্রাইটেরিয়া বা আইটেমের কথা বলা হয়েছে একটু দেখে নিন, এর মধ্যে একটা দুটো থাকলেই হবে। র্যাক পিকার, অর্থাৎ যদি তারা সাফাই কর্মী আবর্জনা কুড়িয়ে বেড়ায় এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে কিনা, ইয়েস আর নো। আর বেগার অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে কিনা, সেটা হচ্ছে ইয়েস হলে ইয়েস, না হলে নো। আর ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ গৃহ কাজকর্ম করে কিনা, অর্থাৎ বেশিরভাগ মহিলারা গৃহকর্ম করে থাকে, সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয় তাহলে না। আর স্ট্রিট ভেন্ডার, কেবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ রাস্তার ফেরি করে বেড়ানো বা হকারি করা, এই ধরনের কাজের সঙ্গে ভ্যান্ডারি কাজ করা, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে তারা এটাতে টিক দেবেন। আর কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেশন লেবার, প্রিন্টার, ওয়েল্ডার, স্কুটনি গার্ড, কলিং, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তারা এখানে টিক দেবে, আর না হলে না। সুইপার, স্যানিটাইজেশন ওয়ার্কার, মেল, তারা এই সমস্ত সুইপারের কাজ, ঝাড়ুদার বা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা এটাতে টিক দেবে, আর যদি না হয় তাহলে না। হোম বেসড ওয়ার্কার, আর্টিশিয়ান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেলার, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে হ্যাঁ, না হলে না। আর ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে এখানে হ্যাঁতে টিক দেবেন। আর শপ ওয়ার্কার, দোকানদার কিনা, অ্যাসিস্ট্যান্ট কাজ করে কিনা কোনো কিছুর, পিয়ন কিনা, এই ধরনের হেল্পার কিনা, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট কিনা, অ্যাটেন্ডেন্ট বা ওয়েটার, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে ইয়েস, আর নো থাকলে নো। আর ইলেকট্রিশিয়ান, মেকানিক বা অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, অর্থাৎ যারা বিভিন্ন রকম মেরামতির কাজের সঙ্গে যুক্ত বা মেকানিক কাজের সঙ্গে যুক্ত বা ইলেকট্রিক কাজের সঙ্গে যুক্ত, তারা হচ্ছে যদি থাকে তাহলে ইয়েস আর নো। আর ওয়াশারম্যান, অর্থাৎ ধোপা বা চৌকিদার, অর্থাৎ যারা চৌকিদার বলতে হচ্ছে যারা পাহাড়দারের কাজ করে বা হচ্ছে হোম গার্ড ফার্ড, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা এখানে টিক দেবেন, আর যদি না হয় থাকে না।
এবার হচ্ছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান একটু দেখে নেন, আইটেম বা ক্রাইটেরিয়া, অতিরিক্ত কিছু আপনার যোগ্যতা মান, সেটা হচ্ছে 70 বছরের উপরে হলে তাদের যে এই সমস্ত কিছু পূরণ করা লাগবে না, তারা এমনিতেই এটা পাওয়ার যোগ্য, তারা ইয়েস করে দিলেই হবে, 70 বছরের উপরে হলেই তারা পাবে। আর আশা অঙ্গনারী, অর্থাৎ আশা অঙ্গনারী কাজের সঙ্গে পরিবারের ফ্যামিলিরা যুক্ত আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। বেশিরভাগ ক্ষেত্রেই না হবে, কারণ তারা বেশিরভাগ পরিবারেতেই হয়তো আশাকর্মী বা অঙ্গনারী কাজের সঙ্গে যুক্ত নেই। আর এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, অর্থাৎ কোনগুলো ভালো করে চেক করতে হতে পারে, যেগুলো থাকলে আপনারা কিন্তু এই কার্ডের সুবিধাটা পাবেন না। সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার বেশি হয় পার ইয়ার বছরে, তাহলে ইয়েস করবেন। এটা কিন্তু আপনারা সততার সঙ্গেই করবেন, আর না হলে কিন্তু ভেরিফাই হবে, চেকিং হবে, তখন কিন্তু আপনাদের সমস্যা হবে। এটা হলে আপনারা পাবেন না, ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। তারপরে আপনারা পাবেন কিনা সেটা তাদের অফিসারদের ব্যাপার। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফ্যামিলির কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে না দেবেন। ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল। এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না, যারা SIR কাজের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে বিএলওরা, তারা এটা ভালো বুঝবেন। যেহেতু আমি একজন বিএলও ছিলাম, তাই এটা আমি ডিটেলসে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ফাউন্ড ইন ASDD, অর্থাৎ এতে অ্যাবসেন্ট, এসে হচ্ছে শিফটেড, ডিতে হচ্ছে ডেড। এই যে অ্যাবসেন্ট, শিফটেড এবং ডেড লিস্ট, এইটা কিন্তু আমরা যখন SIR করেছিলাম সেখানে কিন্তু একটা লিস্ট বের করা হয়েছিল, যারা মারা গেছে বা এখানে থাকে না, এবং যাদের ভোট অন্য জায়গায় আছে, ডুপ্লিকেট, এই ধরনের যে 3-4টি ক্যাটাগরি, সেই একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে ডুপ্লিকেট। এই যে অর্থাৎ এতে হচ্ছে অ্যাবসেন্ট, এসে হচ্ছে শিফটেড, ডিতে হচ্ছে ডেথ, আর একটা ডিতে হচ্ছে ডুপ্লিকেট। অর্থাৎ যদি কেউ অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এখানে থাকে না, তাদের, আর একটা হচ্ছে যারা শিফটেড এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, আর একটা হচ্ছে ডেথ বা যারা মারা গেছে, আর হচ্ছে ডি হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ একই ব্যক্তির দুইবার নাম আছে, এরকম লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা এসআরে। আর বিএলএ, অর্থাৎ যখন ভোট হয়েছে, এই যে কিছুদিন আগে ভোট হয়ে গেল, সেই ভোটের যখন স্লিপ বিলি করা হচ্ছিল বিএলএদের দ্বারা, সেক্ষেত্রে আপনাকে অ্যাবসেন্ট বা শিফটেড বা মৃত পাওয়া গেছে কিনা, সেটাতে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে না। আর পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অর্থাৎ আপনারটা কি SIR যে ট্রাইব্যুনাল আবেদন, সেটা কি পেন্ডিং রয়েছে, পেন্ডিং থাকলে ইয়েস দেবেন, না থাকলে না দেবেন, অর্থাৎ এই পেন্ডিং থাকলে কিন্তু হবে না। আর হচ্ছে পেন্ডিং CA অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনার কি CA অ্যাপ্লিকেশানটা পেন্ডিং রয়েছে, যে আপনি আবেদন করেছেন সেটা এখনও কমপ্লিট হয়নি বা আপনি কার্ড পাননি, এরকম থাকলে ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে না দেবেন। আর বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ যিনি যা আবেদন করছেন তার নামটা কি অন্নপূর্ণা যোজনার যে সুবিধা সে তার থেকে বাদ গেছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, আর যদি নো হয় তাহলে নোতে টিক দেবেন। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো, বা আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো, বা সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো। পরে আপনাদের এরকম একটা অপশান থাকবে, সেটা হচ্ছে এই ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ তিনি ডিক্লারেশান দিচ্ছেন যে আমি যেগুলো উপরে লিখলাম সেগুলোটা সব সত্য, আমি যদি মিথ্যা লিখে থাকি তাহলে আমি এই সুবিধা থেকে বঞ্চিত হব বা শাস্তি হতে পারে, এরকম ধরনের লেখা রয়েছে। আপনারা এখানে টিক দিয়ে দেবেন, আর এখানে সিগনেচার করবেন। যদি যার জন্য আবেদন করা হচ্ছে তিনি যদি সই করতে না পারেন, সিগনেচার করতে না পারেন, তাহলে বা হাতের যে থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দেবেন, এখানে পাশে একটু নামটা কাউকে দিয়ে লিখে নেবেন। আর এটা হচ্ছে অফিসের কাজ, তাই আমি বলছি না, যারা ওই ভিজিটে আসবেন আশাকর্মী বা তারা এইটুখানি করবে, অর্থাৎ রিকমেন্ডেড বা নট রিকমেন্ডেড সিগনেচার করবে, ডেট অফ ইনকোয়ারি করবে, অর্থাৎ ইনকোয়ারিতে যারা আসবে তাদের কাজ এটা, সে কোন অফিসাররা আসবে তাদের ব্যাপার। আর এটা পুরোপুরি অফিসের কাজ, আপনাদের করা লাগবে না। এটা হচ্ছে তারা ফিল আপ করবে বেনিফিশিয়ারি এলিজিবল কিনা, যোগ্য কিনা, অযোগ্য কিনা, সেই সমস্ত তারা টিক দেবেন, তাদের কাজ। আর রিমার্কস, অর্থাৎ কী কারণে অযোগ্য বা যোগ্য, সেটা এখানে তারা লিখবেন। আর ভেরিফায়ার নাম, অর্থাৎ কে ভেরিফাই করছে কোন অফিসার, তার নামটা লিখবে এবং সে কোন পদে রয়েছে সেটা ডেজিগনেশন লিখবে, আর ডেট লিখবে, আর হচ্ছে তিনি সই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাজ, আপনাদের করা লাগবে না। এইভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার সুন্দর করে এর সঙ্গে আপনারা কী কী দেবেন একটু ভালো করে শুনে নেন। সেটা হচ্ছে আপনাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের জেরক্স, আপনাদের যে ভোটার লিস্টের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এবং হচ্ছে একটা ফটো, আর হচ্ছে যে ব্যাংকের বই, যেটা ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকের বই দেবেন। আর ইনকাম সার্টিফিকেট যদি চেয়ে থাকে তাহলে ইনকাম সার্টিফিকেট দেবেন। আরও যদি কিছু আপনাদের যখন আশাকর্মীরা ফর্ম দেবেন, যদি কিছু বলে থাকেন তারা এক্সট্রা কিছু এখানকার স্থায়ী বাসিন্দা কিনা, তার যদি কোনো পঞ্চায়েত থেকে কাগজ চেয়ে থাকে, সেই ধরনের কাগজ আপনারা এর সঙ্গে ডকুমেন্টস হিসাবে দিতে পারেন। এবং যারা SC বা ST মধ্যে পড়েন, তাদের যে জাতি শংসাপত্র, সেই শংসাপত্র অর্থাৎ SC কার্ড বা ST কার্ড, ওই কার্ডটাও আপনারা জেরক্স দেবেন। যাদের ক্ষেত্রে যেটা রয়েছে তারা সেইগুলো ইনটু দেবেন। যদি CA আবেদন বা CA সার্টিফিকেট পেয়ে যান, CA সার্টিফিকেট দেবেন। ঠিক আছে, যাই হোক,
এইগুলো আপনারা এর সঙ্গে দিয়ে জমা দেবেন। আশা করি আপনাদের যে ফর্ম ফিল আপ কোনো রকম ভুল থাকবে না। আপনারা অবশ্যই এই সুবিধা যারা পাওয়ার যোগ্য অবশ্যই পেয়ে যাবেন। এবং এই যে ভিডিওটি আমি করলাম, আপনারা এই তথ্যটি একটু সকলের কাছে শেয়ার করবেন, যাতে সকলেই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারেন এবং তারা এই সুবিধা পেতে পারেন। কারণ একটা মানুষের কাছে 5 লক্ষ টাকা বছরে সুবিধা পাওয়া ভীষণ বড় ব্যাপার। যখন তখন যদি কোনো বিপদ হয়, তাহলে কিন্তু এই কার্ড দেখে আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সহজেই 5 লক্ষ টাকা পর্যন্ত এই সুবিধা পেতে পারবেন বা চিকিৎসার জন্য ব্যয় করতে পারবেন বিনা খরচায় এই কার্ডের মাধ্যমে। তাই আপনারা অবশ্যই যদি যোগ্য হয়ে থাকেন বা পাওয়ার যদি কোনো ক্রাইটেরিয়া আপনার মধ্যে থেকে থাকে, অবশ্যই এই কার্ডটা আপনারা নিয়ে নেবেন এবং আবেদন করবেন। আর যদি আপনাদের এই বিষয়ক বা কোনো বিষয়ক, অর্থাৎ ভোট সংক্রান্ত বা এই বিভিন্ন রকম ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা বা যুবশক্তি বা যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা করবেন। আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন সেটাও জানাবেন, আমি তাহলে সেই বিষয়ের উপর ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো। আর এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মধ্যে শেয়ার করবেন, তারা যাতে এই সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারে। এবং আমি আবারও বলছি, এই ফর্মটা অবশ্যই আপনারা ইংলিশে ফিল আপ করবেন এবং ক্যাপিটাল লেটারে লিখবেন, যাতে যারা এটা দেখে এন্ট্রি করবে তাদের কোনো রকম ভুল না হয়। আপনার নামের বানান থেকে শুরু করে বিভিন্ন তথ্য যাতে তারা সঠিকভাবে এন্ট্রি করতে পারেন এবং আপনাদের যে কার্ড আসবে সেই কার্ডেও যেন কোনো রকম ভুল না থাকে। তাই আপনারা অবশ্যই এটা ইংলিশে ফিল আপ করবেন। ধন্যবাদ সকলকে।